প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আমরা আজকে ক্লাস 9-10 এর নতুন সিলেবাস অনুযায়ী কমার্সের সাবজেক্ট ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং অর্থাৎ অর্থ ব্যাংক ব্যবস্থা এটার উপরে আলোচনা করব। চ্যাপ্টার থ্রি। তো চলে যাওয়া যাক আজকে আমাদের আলোচ্য সূচিতে। আমাদের ফিনান্স ও ব্যাংকিং নবম দশম শ্রেণী 2026 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত এই সিলেবাস অনুযায়ী আমাদের আলোচনা। তো চ্যাপ্টার 3-তে কি আছে আমরা যদি একটু দেখি, এখানে আছে শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার। তো আমরা চ্যাপ্টার 2-এ যে আমাদের অর্থায়নের উৎসগুলো দেখেছি, সেখানে দীর্ঘমেয়াদী উৎসের মধ্যে কোম্পানির ক্ষেত্রে শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলা হচ্ছে অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস। তো আমরা দীর্ঘমেয়াদী উৎসের মধ্যে এখানে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, শেয়ারের এখানে ভাগগুলো দেওয়া আছে। শেয়ার, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার, রাইট শেয়ার, বোনাস শেয়ার। বন্ডেরও কিছু ভাগ আছে, যদিও এখানে দেওয়া নাই। ডিবেঞ্চারের আছে, বন্ডের কিছু ভাগ আছে, যদিও এটা নেক্সট ক্লাসে তো এখানে লাগবে না। আমরা একটু বুঝি প্রথমে আলোচনায় যে শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার, তাহলে শেয়ার জিনিসটা কি আসলে। আমরা যখন এক মালিকানা কারবার বুঝি, অর্থাৎ একজন মালিক যখন নিজে ব্যবসা পরিচালনা করে, নিজে টাকার যোগান দেয়, তখন সে যে প্রাথমিক টাকাটা দেয় ব্যবসা করার জন্য, নিজের থেকে ইনভেস্ট করে, সেটাকে শেয়ার ক্যাপিটাল বলি আমরা, মূলধন। একইভাবে যদি পার্টনারশিপ প্রতিষ্ঠান হয়, অর্থাৎ দুইজন বা তিনজন মিলে একটা ব্যবসা করে, তাহলে পার্টনাররা যে টাকাগুলো দেয় ব্যবসা করার জন্য, সেটাকে আমরা বলি শেয়ার ক্যাপিটাল। কোম্পানির ক্ষেত্রে কোম্পানি হচ্ছে এটা আর এক ধরনের প্রতিষ্ঠান, যেখানে দুই রকমের কোম্পানি আছে নর্মালি, একটা হলো প্রাইভেট লিমিটেড, একটা হচ্ছে পাবলিক লিমিটেড। প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এর ডাইরেক্টর বা ন্যূনতম সদস্য সংখ্যা হয় 2 জন, সর্বোচ্চ 50 জন। আর যেটা পাবলিক লিমিটেড কোম্পানি, সেটার সর্বনিম্ন হয় 7 জন, সর্বোচ্চ সীমারেখা নাই। কিন্তু এটা যখন গঠন করা হয়, তখন যারা তৈরি করেন, এই উদ্যোক্তা শেয়ার হোল্ডার, তারা ঠিক করেন যে সর্বোচ্চ কতজন শেয়ার হোল্ডার হবে বা কতটা শেয়ার ইস্যু করা হবে। তো এখন প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড দুইটা কোম্পানির মধ্যে পার্থক্য কি এর আগে আমরা বলেছিলাম। প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে যে যারা শেয়ার হোল্ডার হয়, তারা নিজেদের ফ্যামিলির মধ্যে বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে হয়। এটা জনগণের কাজ, জনসাধারণের ব্যাপকভাবে এটা প্রচারের মাধ্যমে বাইরে থেকে এটা সংগ্রহ করা হয় না। কিন্তু পাবলিক লিমিটেডের ক্ষেত্রে এটা শেয়ার মার্কেটের মাধ্যমে এটা বন্ড শেয়ার ইস্যু করা হয়। আইপিও হোক বা পরবর্তীতে রাইট শেয়ারের মাধ্যমে হোক, এটা ইস্যু করে করে টাকা সংগ্রহ করে। তাহলে শেয়ার জিনিসটা কি? শেয়ার হচ্ছে মালিকানার অংশ। তো এটা কোম্পানি হোক, এক মালিকানা হোক, আর পার্টনারশিপ হোক। তাহলে শেয়ার কোম্পানির ক্ষেত্রে হচ্ছে যে মোট মূলধন, তারা একটা একটা অনুমোদিত মূলধন ইয়ে করে কোম্পানি প্রতিষ্ঠা করার সময়, এবং সেই অনুমোদিত মূলধন আবার ভাগ করে যে মোট কতগুলো শেয়ার থাকবে। কথার কথা, এখন যদি মনে করে যখন কোম্পানিটা প্রতিষ্ঠা করলো যে 100 টাকার মূল্যের 1 লাখ শেয়ার তাদের, তারা সর্বোচ্চ ইস্যু করবে, তাহলে 1 লাখ গুণ 100, এটাই হচ্ছে তার অনুমোদিত মূলধন। এখন কোম্পানি প্রতিষ্ঠা করার সময় যদি মনে করে যে আমি 1,000 শেয়ার ছাড়বো, 1 লাখ আমার অনুমোদিত আছে, আমরা অনুমোদন করে নিয়েছি, যখন অনুমোদনটা নেই, কিন্তু আমি এখন প্রাথমিক অবস্থায় 1,000 শেয়ার ছাড়বো যদি মনে করে, তাহলে 1,000 শেয়ার যদি ছাড়ে, তাহলে 1,000 ইন্টু 100, তাহলে 1 লাখ টাকা উঠবে। আমি জাস্ট সংক্ষেপে একটা উদাহরণ দিচ্ছি। এখন 1,000 শেয়ারের মধ্যে যদি একজন 100টা নেয়, একজন 200টা নেয়, একজন 50টা নেয়, তাহলে তাকে সেই পরিমাণ টাকা দিতে হবে।
অর্থাৎ কেউ 100টা নিলে তাকে 10,000 টাকা দিতে হবে। 100 গুণ 100, একটা শেয়ারের দামে 100, সেই 100টা যদি শেয়ার নেয় তাহলে 100 গুণ 100 তাকে 10,000 টাকা দিতে হবে। তো এটাই হচ্ছে শেয়ার, অর্থাৎ একটা মূলধনের একটা ক্ষুদ্র অংশ কে বলা হচ্ছে শেয়ার। এটা হলো একটা মালিকানা দলিল, এটা হলো একটা মালিকানা দলিল, অর্থাৎ যারা শেয়ার কিনে সে যে পরিমাণ শেয়ার কিনে সেই পরিমাণ টাকা ওই কোম্পানির কাছে যায়, সেই সেটাকে হচ্ছে বলছি আমরা শেয়ার ক্যাপিটাল, অর্থাৎ শেয়ার। তো এই শেয়ারের আবার কয়েক রকম ভাগ আছে। প্রথমে আছে সাধারণ শেয়ার। তাহলে সাধারণ শেয়ার কি? তো আমরা যদি একটু বিপরীত ক্রমে চিন্তা করি, এক হচ্ছে কোম্পানি তার ব্যবসা করার জন্য, কোম্পানিটা প্রতিষ্ঠা হওয়ার পর তার অর্থ সংস্থান করার জন্য সে কি করে, শেয়ার ইস্যু করে, শেয়ার বিক্রি করে করে টাকা নিয়ে আসে। তো দুইটা সিনারিও, একটা হচ্ছে কোম্পানি শেয়ার ইস্যু করছে আর কেউ না কেউ শেয়ারটা কিনছে, যে যারা কিনছে তাদেরকে বিনিয়োগকারী বলা হয়, বা তারাই হচ্ছে অ্যাকচুয়ালি শেয়ার হোল্ডার। তো তারা কিসের আশায় শেয়ারটা কিনছে, যে কোম্পানিটাতে সে টাকাটা ইনভেস্ট করছে, সে কোম্পানি এই টাকাটা খাটাবে, খাটার পরে কোম্পানিতে লাভ হবে, সেই লাভের একটা অংশ সে পাবে। অর্থাৎ সে হচ্ছে মালিকানার অংশ নিচ্ছে। কোম্পানি পরিচালিত হবে, কোম্পানি পরিচালনা করার পরে অন্যান্য খরচ আছে, সেগুলো বাদ দেওয়ার পর যে প্রফিট থাকবে সেই প্রফিটের অংশ শেয়ার হোল্ডার তাদের আনুপাতিক, যে যেমন শেয়ার নিয়েছে সে ততগুলো সেই অনুপাতে সে টাকা পাবে। এখন শেয়ার প্রতি যদি 1 টাকা লাভ হয়, যে 100 টাকা 100টা শেয়ার কিনেছে সে 100 টাকা পাবে, যে 50টা শেয়ার কিনেছে সে 50 টাকা পাবে। তাহলে সাধারণ শেয়ার বলতে বোঝায় যে যেই শেয়ারটা সাধারণভাবে, অর্থাৎ এটার সাথে কোনো শর্তযুক্ত কিছু থাকে না, এটাই হলো কোম্পানি প্রকৃত মালিক, তারা তারা প্রকৃত মালিক। এরা শেয়ার যখন যারা কেনে তারা হচ্ছে বিনিয়োগকারী, তারা হচ্ছে আসলে তার টাকা আছে, সে ওই টাকাটা কোম্পানির শেয়ার কিনলো এই আশায় যে কোম্পানিটা এই টাকাটা ব্যবহার করে প্রফিট করে সে প্রফিটের একটা অংশ সে পাবে, তার শেয়ারের দাম বাড়বে। কোম্পানিটা যদি ভালো প্রফিট করে প্রতি বছর তাহলে এটার দাম বাড়বে। এখন এর বৈশিষ্ট্য কি সাধারণ শেয়ারের? তাহলে সাধারণ শেয়ার হচ্ছে বিনিয়োগকারীকে কোম্পানির মালিকানা দেয়, অর্থাৎ যারা এই সাধারণ শেয়ার কিনে তারা আসলে কোম্পানির মালিক। তো মালিক মালিক হিসাবে সে কি পাবে? মালিক হিসাবে সে অর্জিত লাভ, যে লাভ হবে সেটা পাবে, এবং ওই কোম্পানির যে সম্পদ থাকবে সে সম্পদের উপর তার একটা আইনগত অধিকার থাকবে, সে যেহেতু মালিক। আচ্ছা, খ নাম্বার কি? সাধারণ শেয়ারের মালিকদের কোম্পানির নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা দেয়, অর্থাৎ যারা সাধারণ শেয়ার হোল্ডার, যারা শেয়ার কেনে তাদের এক একটা শেয়ারের জন্য এক একটা ভোট থাকে। তাহলে তারা কি করতে পারে? তারা ভোট দিতে পারে, অর্থাৎ কোম্পানির চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে, অথবা একজন ম্যানেজিং ডিরেক্টর বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, এটাকে আমরা বলি এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিং, বাৎসরিক একটা মিটিং হয়, যে মিটিং এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় কোম্পানির, সেখানে ভোট দিতে পারে, পক্ষে বিপক্ষে মতামত প্রদান করতে পারে। কারা পারে? সাধারণ শেয়ার হোল্ডাররা। এরা হচ্ছে কোম্পানির প্রথম কথা হলো, একজন শেয়ার হোল্ডার সাধারণ শেয়ারের মালিক, সে লাভের একটা অর্জিত লাভের, কোম্পানি লাভের একটা সে অংশ আশা করতেছে সে পাবে, এবং কোম্পানির যে সম্পদ থাকবে তার উপর তার একটা আইনগত অধিকার থাকবে। 2 নম্বর, সে ভোট দিতে পারবে, কোম্পানি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে সে ভোট দিতে পারবে। 3 নম্বর হচ্ছে এই শেয়ারটা সাধারণত সহজে হস্তান্তরযোগ্য। হস্তান্তরযোগ্য বলতে কি বোঝায়? আমার কাছে 100টা শেয়ার আছে, আমি যদি মনে করি আমার হঠাৎ ক্যাশ টাকার দরকার কোনো কারণে, ইমার্জেন্সি সিচুয়েশন, আমি ওর মধ্যে থেকে 10টা বা 50টা বা ইভেন 100টা আমি বিক্রি করে আমি ক্যাশ করে নেবো আমার টাকা। এর এই হস্তান্তর করার একটা সুযোগ আছে। তাহলে এই হস্তান্তরটা কোথায় হয়? নর্মালি এটা হয় পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। এটা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে, আমার শেয়ার আছে, আমি স্টক এক্সচেঞ্জে আমি বিক্রি করে দেবো, অন্য যারা ক্রেতারা আছে তারা মার্কেট দাম তখনকার যে বাজার দর অনুযায়ী সেটা কেনা বেচা হবে। আচ্ছা, তাহলে 3টা বৈশিষ্ট্য আমরা দেখলাম সাধারণ শেয়ারের। এর সুবিধাটা কি? তো সাধারণ শেয়ারের মালিকদের সুবিধা হচ্ছে অধিক আয় হওয়ার একটা সুযোগ থাকে। কিরকম? অর্থাৎ কোম্পানি ব্যবসা করতেছে, কোম্পানি ব্যবসা করার পরে সেই ব্যবসা থেকে সব সব খরচগুলো আগে বাদ দিবে। কি কি খরচ? তার ব্যবসা পরিচালনার খরচ, যদি সুদ নিয়ে থাকে, কোনো লোন নিয়ে থাকে, লোনের সুদ দেওয়ার পরে
তার অবশিষ্ট যে টাকাটা থাকবে লাভ, সেটা তারা ভাগ পাবে। তাহলে এখানে যদি কেউ একটা বন্ড আর ডিবেঞ্চারের কথা একটু বলে নিই। এখানে বন্ড আর ডিবেঞ্চার এটা হচ্ছে কিন্তু ঋণপত্র। এটা হচ্ছে যারা বিনিয়োগ করে তারা কোম্পানির কাছে মালিক নয়, তারা হচ্ছে ঋণদাতা। অর্থাৎ আমি যদি একটা সাধারণ শেয়ার কিনি কোম্পানির, তাহলে আমি কিন্তু কোম্পানির মালিক। কিন্তু যদি আমি বন্ড বা ডিবেঞ্চার কিনি, তাহলে আমি কোম্পানির কাছে আমি ঋণদাতা। অর্থাৎ কোম্পানির কাছে আমি টাকা পাবো। আমি যখন তাদের একটা ডিবেঞ্চার কিনলাম বা একটা বন্ড কিনলাম 100 টাকা বা 1000 টাকা মূল্যের, এই 1000 টাকা কোম্পানি আমার কাছে ঋণে আছে। এর বিপরীতে কোম্পানি কি করবে? আমাকে সুদ দিবে। ওই বন্ড বা ডিবেঞ্চারে লেখা থাকে কত পার্সেন্ট হারে দিবে, কতদিন পর পর দিবে, 6 মাস পর পর দিবে নাকি 1 বছর পর পর দিবে। না, নর্মালি দুইটা সিস্টেম থাকে, একটা হলো 6 মাস পর দেয়, একটা কিছু কোম্পানি বাৎসরিক দেয়। যদিও বাংলাদেশে বন্ড বা ডিবেঞ্চার অত বেশি পপুলার না, এটা অত জনপ্রিয় না, এটা খুবই সীমিত হয়, কিন্তু উন্নত বিশ্বে এটা খুব ব্যাপক হারে প্রচলন আছে। কিন্তু আমাদের দেশে যেহেতু এখনো শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেট এত বেশি পোক্ত নয় বা ইফিসিয়েন্ট নয়, সেই কারণে এটা এখন আমাদের দেশে অত ব্যাপকভাবে প্রচারিত নাই। তাহলে এখানে যদি বন্ড বা আমি ডিবেঞ্চার কিনি, তখন অসুবিধাটা কি? অসুবিধাটা হলো, আমি আমার যদি 10% ইন্টারেস্ট দেওয়ার কথা থাকে, কোম্পানি লাভ করুক আর লস করুক আমাকে 10%ই দিবে। এর বেশিও পাবো না, আমি কমও পাবো না। কিন্তু যদি আমি সাধারণ বিনিয়োগকারী হয়, তাহলে কোম্পানি যদি ভালো প্রফিট করে, খুব ভালো ব্যবসা করে, তাহলে সুদ টুদ দেওয়ার পরে সবকিছু দেওয়ার পরে তাহলে আয় বেশি হবে, তাহলে আমি বেশি লাভ পাবো। তাহলে অধিক আয় হওয়ার একটা সম্ভাবনা আছে, এটা নির্দিষ্ট না। আবার ঝুঁকিও আছে। আমি যদি লস হয়, তাহলে আমি কিন্তু আবার লসে শেয়ার করতে হবে, আমি কিন্তু তখন আর লাভ পাবো না, আমার ক্ষতির সম্মুখীন হতে হবে। তাহলে এটা একটা সুবিধা হলো যে অধিক আয় হওয়ার সম্ভাবনা থাকে। কোম্পানি যদি খুব ভালো ব্যবসা করে, আমার আয় বেশি হতে পারে। কিন্তু বন্ড কিনলে বা ডিবেঞ্চার কিনলে বেশি আয় হওয়ার কোনো সুযোগ নাই। কারণ এটা ঋণ গ্রহীতা, ওখানে উল্লেখই থাকে 10% বা 15% না 5% কি হারে তাকে বাৎসরিক মুনাফা বা আমরা বলি সুদ দেওয়া হবে, এটা নির্দিষ্ট। কাজেই ওইখানে আয় বেশি হওয়ার সুযোগ নাই। কিন্তু সাধারণ শেয়ারের ক্ষেত্রে, যেহেতু সাধারণ শেয়ার এরা মালিক, সব খরচ বরচ বাদ দেওয়ার পরে যেটা থাকে সেই টাকাটাই ভাগ করে দেওয়া হয় এদের মধ্যে লভ্যাংশ হিসাবে। কাজে কোম্পানি যদি খুব বেশি প্রফিট করে, খরচ টরচ সব সুদ টুদ দেওয়ার পরে, তাহলে বেশি আয় কোম্পানি করলে যারা সাধারণ শেয়ার হোল্ডার তারাও বেশি অংশ পাবে আয়ের। 2 নাম্বার হচ্ছে সীমাবদ্ধ দায়। সীমাবদ্ধ দায় জিনিসটা কি? সীমাবদ্ধ দায় হচ্ছে যে আমি মালিক হলেও যারা সাধারণ শেয়ার হোল্ডার, যারা সাধারণ শেয়ার কেনে, তারা মালিক হলেও তাদের ঝুঁকিটা সীমাবদ্ধ। ঝুঁকিটা সীমাবদ্ধ বলতে কি? এখন কোম্পানি তো বিভিন্ন শেয়ার হোল্ডার বা বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করে নিয়ে ব্যবসা করছে। এখন যদি কোম্পানিটা কোনো কারণে বন্ধ হয়ে যায়, লস করে, কোম্পানিটা দেউলিয়া হয়ে যায়, তাহলে আমি যে শেয়ার কিনেছি, আমার পাওনাটা হবে সবার শেষে। সাধারণ শেয়ার বলে আগে কাদের পাওনা পরিশোধ করবে? আগে ঋণ গ্রহীতা, যারা হয়তো বন্ড কিনেছে, ডিবেঞ্চার কিনেছে, তাদের টাকাগুলো আগে দিবে। তারপরে যদি অগ্রাধিকার শেয়ার হয়, এগুলো আমরা পরে আলোচনা করব, তাদের টাকাটা আগে দিবে। লাস্টে যে পাবে হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা। তাহলে সাধারণ বিনিয়োগকারীদের এখানে তাহলে ঝুঁকি বেশি। তা কিন্তু তবুও তার ঝুঁকিটা সীমাবদ্ধ। সীমাবদ্ধ কোন অর্থে? আমি যদি 100টা শেয়ার কিনি, একটা শেয়ারের দাম যদি 10 টাকা হয়, তাহলে আমি কত টাকার শেয়ার কিনেছি? 1000 টাকার কোম্পানির কাছ থেকে। তাহলে আমার লস গেলে 1000ই যাবে। এর বেশি কোম্পানি আমার কাছে দাবি করতে পারবে না। অর্থাৎ আমার সর্বোচ্চ গেলে আমি যে টাকা দিয়ে শেয়ার কিনেছি, আমার সেই টাকাটাই লস হবে। এর বেশি আমাকে ব্যক্তিগতভাবে আর দিতে হবে না। কোম্পানি যদি ঋণ অনেক টাকা থাকে, কিন্তু আমি মালিক হলেও কোম্পানি আমার কাছ থেকে নতুন করে টাকা চাইতে পারবে না। এটা হচ্ছে এটাই বলছে সীমাবদ্ধ দায়। গতে বলতেছে তারল্য। তারল্য জিনিসটা কি? তারল্য জিনিসটা এরকম যে আমার শেয়ার কিনা আছে, এই শেয়ার দিয়ে তো আমার লাভ পাবো আমি, কিন্তু আমার হঠাৎ টাকার দরকার কোনো কারণে। এই শেয়ার দিয়ে তো আর আমি চাল ডাল কিনতে পারবো না বা একটা ওষুধ কিনতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? ক্যাশ টাকা লাগবে। তাহলে আমাকে ক্যাশ টাকা পাবো কোথায়? আমার ওই শেয়ারটা আমি বাজারে বিক্রি করে আমাকে ক্যাশ করতে হবে।
তো এটাই হচ্ছে তারল্য, যে যে কোনো সময় এটার বিক্রি করে টাকা কনভার্ট করার ক্ষমতা। কিন্তু এই তারল্য সব কোম্পানির শেয়ারে একরকম থাকে না। যে কোম্পানিটা ভালো ব্যবসা করে তার শেয়ারের দামও বেশি, ক্রেতাও বেশি। আমি চাইলে চট করে এটা বিক্রি হয়ে যাবে। আমরা যদি একটু সাধারণভাবে চিন্তা করি, আমার যদি একটা গরু থাকে, কথার কথা একটা দুধওয়ালা গরু, and গরুটা যদি বেশি দুধ দেয়, সবাই যদি আশেপাশে জানে যে গরুটা অনেক ভালো, আমি বিপদে পড়ে যদি বিক্রি করতে যাই, তাহলে চট করে কিন্তু সেটা বিক্রি হয়ে যাবে। অনেক টাকা দিয়ে মানুষ কিনবে, কারণ এটা জানে যে এই গরুটা অনেক ভালো জাতের গরু, ভালো দুধ দেয়। কিন্তু আমার গরুটা যদি দুধ ভালো না দেয়, সবাই যদি সেটা জানে, তাহলে আমি বিক্রি করতে চাইলে দাম আশানুরূপ পাবে না বা ক্রেতাই পাওয়া যাবে না ঠিক মতো। কোম্পানির ক্ষেত্রে তাই, আমি যে কোম্পানিটা শেয়ার কিনলাম, যদি ওই কোম্পানির সুনাম থাকে বাজারে, ওই কোম্পানিটা ভালো লাভ করে, তাহলে ওই কোম্পানির শেয়ার আমি বেচতে চাইলে চট করে বিক্রি হয়ে যাবে। কিন্তু যে কোম্পানিটা বাজারে সুনাম নাই, ভালো ব্যবসা করতে পারে না, আহ, সেই কোম্পানির শেয়ারের ক্রেতাও কম। তাই এইটাই বলতেছে তারল্য। তারল্য তাহলে শেয়ার কোম্পানির বৈশিষ্ট্য অনুযায়ী, তাদের পারফরমেন্স অনুযায়ী তারল্যটা নির্ভর করে। কোনো কোম্পানির তারল্য, শেয়ারের তারল্য বেশি, কোনো কোম্পানির শেয়ারের তারল্য কম হয়। এখন অসুবিধা কি? এক নম্বর হচ্ছে ঝুঁকি। এই কোম্পানির ঝুঁকি বেশি। ঝুঁকিটা কি? যে যদি কোম্পানি, আমি শেয়ার কিনলাম, কেনার পর কোম্পানি যদি দেখি যে ভালো লাভ করতেছে না, তাহলে তো আমাকে লাভ দিতে পারবে না কোম্পানি। ইভেন কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, দেউলিয়া হয়ে যেতে পারে। এই জন্যে শেয়ারের বিনিয়োগের ক্ষেত্রে, যারা শেয়ার, আমরা শুনি শেয়ার মার্কেটে, বাজারে কেনা বেচা হয়, অনেকে শেয়ার ব্যবসা করে। তো শেয়ার ব্যবসা করতে হলে শেয়ার কিনতে হবে, বেচতে হবে। তো শেয়ার কেনার সময় ওইটা বুঝে শুনে কিনতে হবে। আমি কোন কোম্পানির শেয়ার কিনতেছি, সেই কোম্পানির আয় কেমন বাৎসরিক, সেই কোম্পানি প্রতি বছর কেমন হারে লভ্যাংশ দেয়, এই বিষয়গুলো দেখে বুঝে ইয়ে করতে হবে। না হলে ঝুঁকি আছে। অর্থাৎ আমি যদি খারাপ কোম্পানির শেয়ার কিনি, আমি পরবর্তীতে বিক্রি করতে পারবো না বা আমার শেয়ারের দাম কমে যাবে। কোম্পানি যদি ভালো প্রফিট না করে, তাহলে সে ক্রমাগত লস করতে থাকে, তাহলে আমার শেয়ারের দামও কমতে থাকবে, আমি ক্রেতা পাবো না। তাহলে এটা একটা ঝুঁকি আছে। এরপরে মুনাফা ও সম্পত্তি বন্টনের অধিকার। তো আমরা দেখছি যে কোম্পানি যে প্রফিট করে বা ইয়া করার পর যে আয়টা করে, সে আয়টা প্রথমে বেতন দেয় বা অন্যান্য খরচ আছে সেগুলো দেয়। দেওয়ার পরে যদি ঋণ করা থাকে, ঋণের সুদ দেয়। যেমন ডিবেঞ্চার বা বন্ড যদি ইস্যু করা থাকে, তাহলে আগে ডিবেঞ্চার বা বন্ড হোল্ডার, আগে ওদেরকে দিতে হবে। তারপরে যে লাস্টে যে যে টাকা থাকবে, সেটা সেটা হবে সাধারণ বিনিয়োগকারীরা পাবে। তাহলে সাধারণ বিনিয়োগকারীর ঝুঁকি বেশি। ঝুঁকি বেশি কোন অর্থে? কারণ প্রফিট অল্প স্বল্প করলে তারা প্রফিট থেকে লভ্যাংশ নাও পেতে পারে, কারণ অন্যান্য খরচগুলো দেওয়ার পর সব শেষে যদি খরচ বাঁচে, তখনই তারা পায়। ঠিক একটা কোম্পানির যখন বন্ধ হয়ে যায় কোনো কারণে, লোকসানের কারণে, তখন তার সম্পত্তি বিক্রি করে আগে যারা ঋণ ঋণ গ্রহীতা আছে, যারা ঋণ দিয়েছে, ঋণ গ্রহীতা ঠিক না, ঋণ প্রদানকারী কোম্পানি যাদের কাছ থেকে ঋণ নিয়েছে, যেমন ডিবেঞ্চার ইস্যু করছে বা বন্ড ইস্যু করছে বা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, তাহলে আগে সেই সেই ঋণগুলো পরিশোধ করতে হয় সম্পত্তি বিক্রি করার পর। সব ঋণ পরিশোধ করার পরে যে টাকাটা থাকবে, সেই টাকাটা শেষে যে পাবে হচ্ছে সাধারণ বিনিয়োগকারী। তাহলে তাদের মুনাফা এবং সম্পত্তির উপরে তাদের অধিকার শেষে, তাহলে তাদের ঝুঁকিটা বেশি। এই গেল সাধারণ বিনিয়োগকারী। এবার আসছি আমরা অগ্রাধিকার শেয়ার। আমরা এদের মধ্যে যে আমরা আলোচনার মধ্যে দেখেছিলাম, প্রথমে শেয়ারের মধ্যে সাধারণ শেয়ার এতক্ষণ আলোচনা করলাম, এবারে আসছি আমরা অগ্রাধিকার শেয়ার। এরপরে আছে বিলম্বিত, রাইট, বোনাস শেয়ার। আমরা আজকে এই কটায় আলোচনা করব। বন্ড ও ডিবেঞ্চার নেক্সট দিনে আলোচনা করব, নেক্সট এপিসোডে। তো আমরা অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ারের কাকে বলে আমরা যদি বুঝি, এটাকে প্রিফারেন্স শেয়ার ইংরেজিতে বলে, বাংলাতে বলি আমরা অগ্রাধিকার শেয়ার। অর্থাৎ এই শেয়ারটার বৈশিষ্ট্য কিছুটা ঋণের মতো, এই বন্ড বা ডিবেঞ্চারের মতো, আর কিছুটা সাধারণ বিনিয়োগকারীর মতো। এই জন্য এটাকে হাইব্রিড বলা হয়। অর্থাৎ দুই রকম বৈশিষ্ট্য আছে এর মধ্যে, মালিকানার বৈশিষ্ট্য আছে, আবার ঋণ ঋণ প্রদানকারীর বৈশিষ্ট্য আছে। অর্থাৎ ঋণের ক্ষেত্রে যেমন কি থাকে, বন্ড বা ডিবেঞ্চারের ক্ষেত্রে ওইখানে থাকে বাৎসরিক সুদের হারটা নির্দিষ্ট থাকে, 10% না 15% কত হারে দিবে, এটার একটা মেয়াদ থাকে, কত মেয়াদে এটা পর আসল টাকা ফেরত দিবে কোম্পানি, যে শেয়ার বা বন্ডের ডিবেঞ্চার বা বন্ডের ক্ষেত্রে।
হয়তো 5 বছর, 10 বছর এরকম বা 20 বছর নির্দিষ্ট মেয়াদ থাকে। তো অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কি থাকে, একটা নির্দিষ্ট থাকে, ওই মুনাফার হারটা নির্দিষ্ট করা থাকে, লভ্যাংশের হারটা, যে সে বাৎসরিক কত পার্সেন্ট লভ্যাংশ পাবে, 10% না 15% এরকম নির্দিষ্ট থাকে। তো নির্দিষ্ট থাকার ফলে কি হয়, যখন কোম্পানির লাভ প্রতি বছর শেষে হিসাব করার পরে আগে ঋণ গ্রহীতা ডিবেঞ্চার বা বন্ড ওনাদের ওনাদের মুনাফার টাকা বা সুদের টাকাটা আগে দেয়, দেওয়ার পরে তারপরে দিবে হচ্ছে অগ্রাধিকার শেয়ার যারা, তাদের টাকাটা দিবে লভ্যাংশ, তাদের 10% বা 15% যে হারে বলা থাকে আগে তাদের টাকাটা দিবে, তারপরে দিবে সাধারণ সাধারণ বিনিয়োগকারীদেরকে লভ্যাংশ অবশিষ্ট। অর্থাৎ লভ্যাংশ বন্টনের ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার যারা কিনে তারা অগ্রাধিকার পায়, আগে তাদেরকে লভ্যাংশ দিতে হবে, তারপরে সাধারণ বিনিয়োগকারীরা পাবে। তা আমরা একটু দেখি যে এটা কি কি বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে মালিকানা। তাহলে অগ্রাধিকার শেয়ার মালিকদের কোম্পানির পুরোপুরি মালিক বলা যায় না, তাদেরকে সাধারণ শেয়ারের মালিক এবং বন্ড ও ঋণগ্রহীত মালিকদের মাঝামাঝি অবস্থান বিবেচনা করা হয়। তাই অগ্রাধিকার শেয়ারকে সংকরে, যে হাইব্রিড, হাইব্রিডের বাংলা হচ্ছে সংকর, সংকর জাতীয় শেয়ার বলা হয়। তো মাঝামাঝি কেন বলতেছে, যে মাঝামাঝি ওই কারণে যে এদের মুনাফাটা নির্দিষ্ট থাকে, আবার কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে ঋণপত্র এবং বন্ড এদের টাকাটা দেওয়ার পরে অগ্রাধিকার শেয়ার মালিক যারা তাদেরকে টাকা দিতে হবে, তারপরে যা পাবে হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা। আচ্ছা, তারপরে রূপান্তরযোগ্যতা, অনেক অগ্রাধিকার শেয়ার একটা নির্দিষ্ট সময় পর সাধারণ শেয়ারে রূপান্তর করার বিকল্প সুযোগ থাকে, ফলে বিনিয়োগকারী ইচ্ছা করলে এই সুযোগ ব্যবহার করে সাধারণ শেয়ার মালিক হতে পারে। কনভার্টিবিলিটি ইংরেজিতে বলে, কনভার্টিবিলিটি বাংলায় আমরা বলতেছি রূপান্তরযোগ্যতা। অর্থাৎ অনেক অগ্রাধিকার শেয়ার যখন ইস্যু করা হয় তখন একটা সুযোগ দেওয়া থাকে যে যারা এই অগ্রাধিকার শেয়ার কিনলো একটা নির্দিষ্ট সময় পর, 5 বছর বা 10 বছর, চাইলে তারা সাধারণ শেয়ারে পরিবর্তন করতে পারে। এখন প্রশ্ন আসে যে আমি অগ্রাধিকার শেয়ার তো ভালো, আমি হচ্ছে লাভ পাইলে আগে পাবো, সম্পদ কোম্পানি বন্ধ হয়ে গেলে আমি আগে অগ্রাধিকার পাবো সাধারণ শেয়ার, তাহলে আমি কেন সাধারণ শেয়ার শেয়ার আমি কনভার্ট করে নিব? তো এইখানে হচ্ছে যখন কোম্পানিটা খুব ভালো প্রফিট করে তখন যারা এই অগ্রাধিকার শেয়ার, তাদের তো মুনাফাটা নির্দিষ্ট করা থাকে, 10 বা 15% ডিভিডেন্ড বা লভ্যাংশ পাবে। এমনও হতে পারে যে সাধারণ বিনিয়োগকারীরা তারা 100%, 200%ও পায় যদি কোম্পানি ভালো ব্যবসা করে, কিন্তু যে অগ্রাধিকার শেয়ার মালিকরা তারা বেশি পাবে না। কোম্পানি যদি হাজারো প্রফিট করে তাও তারা তাদের যে নির্দিষ্ট লভ্যাংশের হার এর বেশি তারা পাবে না। এই জন্য যেগুলো কোম্পানির ভবিষ্যৎ ভালো, ভালো ব্যবসা করতেছে, তা সেই ক্ষেত্রে সাধারণ শেয়ারের দিকে ঝোঁক বেশি থাকে, মানুষের লাভটা বেশি হওয়ার সুযোগ থাকে। তাহলে এই একটা অপশন থাকে অনেক সময় এই অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে, রূপান্তরযোগ্যতা, অর্থাৎ সে চাইলেই সাধারণ শেয়ারে পরবর্তীতে রূপান্তর করে নিতে পারে। আচ্ছা, এখন আমরা এর কিছু সুবিধা অসুবিধা বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ এটা কোম্পানির সেন্সে না, যারা এই শেয়ার অগ্রাধিকার শেয়ার কেনে তাদের কি কি সুবিধা অসুবিধা আছে। এটা কোম্পানি তো সে টাকা পাচ্ছে, আমরা কোম্পানি সেন্স এখানে আলোচনা করছি না, এখানে হচ্ছে যে শেয়ার কেনে বিনিয়োগকারী পর্যায়ে, কোম্পানি সেন্সে না। আমি একটা কোম্পানির শেয়ার কিনছি, তাহলে আমি যদি সাধারণ শেয়ার কিনি তাহলে আমি কি কি সুবিধা পাবো, অসুবিধা কি? এবার আমি অগ্রাধিকার শেয়ার যদি কিনি তাহলে আমি কি কি আমার সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, এই অ্যাঙ্গেলে আলোচনা। তাহলে প্রথম সুবিধা হচ্ছে নির্দিষ্ট হারে আয়। অর্থাৎ আমার আয়টা নির্দিষ্ট থাকে, 15% বা 10%। কোম্পানি লাভ করলে আগে আমার টাকাটা এই হারের লভ্যাংশটা দিতে হবে, তারপর সাধারণ বিনিয়োগকারী পাবে। আমাদেরকে অগ্রাধিকার শেয়ারের ডিভিডেন্ড দেওয়ার পরে যদি কোনো লাভ থাকে তাহলে সাধারণ বিনিয়োগকারীরা পাবে, না হলে পাবে না। এবং এই আয়টা নির্দিষ্ট, আমি একটা বুঝতে পারি যে আমি যদি সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার কিনি তাহলে আমি প্রতি বছর কেমন লাভ পেতে পারি ওই কোম্পানি থেকে, এটা আমার নির্দিষ্ট থাকে, 15% বা 10%। যদি লস করে তাহলে কিন্তু তারা লভ্যাংশ আমি আর পাবো না অগ্রাধিকার শেয়ার হলেও, কারণ লাভ হলে কেবল আগে আমাকে দিবে, এটাই হচ্ছে নিয়ম। এবং কত হারে দিবে যেটা আমাকে পূর্বে থেকে বলা থাকে, ইস্যু করার সময় বলে দেয় 15% কি 10% হারে লভ্যাংশ দেওয়া হবে। তাহলে আয়টা আমার নির্দিষ্ট থাকে, কোনো অনিশ্চয়তা থাকে না, কোম্পানি ভালো প্রফিট করলে আমাকে ওই টাকাটা আমাকে দিতেই হবে। তারপরে মুনাফা ও আয়ের উপর অগ্রাধিকার। তো অগ্রাধিকার কেন? কারণ সাধারণ বিনিয়োগকারীরা তো ওরা আগে আমাদের লভ্যাংশ, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার হোল্ডার যারা, তাদের লভ্যাংশ দেওয়ার পরে পাবে হলো ইয়ারা,
সাধারণ বিনিয়োগকারীরা। কাজে মুনাফা ও আয়ের উপর অগ্রাধিকার থাকে, অগ্রাধিকার যারা শেয়ার কেনে। সম্পদের উপর দাবি, ঋণ টিন পরিশোধ করার পরে কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, তাহলে ঋণ পরিশোধ করার পরে যে সম্পদ থাকবে, তাহলে তা আগে দিতে হবে হচ্ছে অগ্রাধিকার শেয়ারের মালিকদেরকে, তাদেরকে আগে দিতে হবে, তারপরে সাধারণ বিনিয়োগকারীরা পাবে। তাহলে সম্পদের অধিকারের ক্ষেত্রেও তারা অগ্রাধিকার পাচ্ছে, আয়ের উপরেও যেমন পাচ্ছে, সম্পদের উপরে। এবার অসুবিধাটা আমরা দেখি। একটা হচ্ছে নিয়ন্ত্রণ। সাধারণ শেয়ারের ক্ষেত্রে কোম্পানির নিয়ন্ত্রণে তাদের একটা ভূমিকা থাকে, তারা ভোট দিতে পারে। কিন্তু অগ্রাধিকার শেয়ারের মালিক যারা, তারা ভোট দিতে পারে না, তাদের ভোটাধিকার থাকে না, তারা শুধু লভ্যাংশ পায়। তাহলে এটা একটা অসুবিধা। অনেক সময় যে প্রশ্ন থাকে, অগ্রাধিকার শেয়ার এবং সাধারণ শেয়ারের মধ্যে পার্থক্য কি? তাহলে প্রথম পার্থক্য আমরা দেখলাম যে তারা আয়ের ক্ষেত্রে নির্দিষ্ট থাকে তার লভ্যাংশটা, তারা অগ্রাধিকার পায়, সম্পদের দাবির ক্ষেত্রে অগ্রাধিকার পায়। আর অসুবিধার মধ্যে কি দেখলাম? নিয়ন্ত্রণ, ভোটাধিকার। সাধারণ বিনিয়োগকারীরা ভোটাধিকার দিতে পারে, কিন্তু অগ্রাধিকার শেয়ারের এদের কোনো ভোটাধিকার থাকে না। খ নাম্বার হচ্ছে একটা সীমিত হয়, এটা একটা সীমাবদ্ধতা, একটা অসুবিধা অগ্রাধিকার শেয়ার। কারণ কি, কোম্পানি যদি ভালো প্রফিট করে, ভালো প্রফিট, খুব ভালো প্রফিট করলেও তার আয়টা নির্দিষ্টই থাকে। কারণ যেহেতু অগ্রাধিকার শেয়ারে বলাই থাকে কত পার্সেন্ট হারে সে ডিভিডেন্ড পাবে, কোম্পানি যতই লাভ করুক বেশি, তার বেশি পাওয়ার সুযোগ নেই। তাহলে আয়টা তার সীমিত। কিন্তু সাধারণ বিনিয়োগকারী তারা, তাদের আয়টা কম হতে পারে, বাড়তেও পারে, অর্থাৎ তাদের আয়টা সীমাবদ্ধ নয়। আয় প্রফিট যদি কোম্পানি অনেক বেশি করে লাভ, তাহলে সে অনেক বেশি লভ্যাংশ পাবে। এই ছিল আমাদের অগ্রাধিকার শেয়ার। এবার আসি আমরা বিলম্বিত শেয়ার। তো বিলম্বিত শেয়ার হচ্ছে সাধারণত যারা মালিক, যারা হলো ডিরেক্টর, যারা প্রথম দিকে শেয়ারটা কোম্পানিটা গঠন করে, তারা এই শেয়ারটা কেনে। এই শেয়ারটার বৈশিষ্ট্য কি, যে এটা একটা আনুপাতিক হারে লভ্যাংশ পায়, কিন্তু এই এটা পেয়ে থাকে বিলম্বিত শেয়ার। অর্থাৎ সকলের দাবি মেটানোর পর, সাধারণ আগে অগ্রাধিকার শেয়ার, ওইদিকে গেল বন্ড ডিবেঞ্চার ওইসব দেওয়ার পরে, তারপরে অগ্রাধিকার শেয়ারের মালিক থেকে তাদের ডিভিডেন্ড দেওয়ার পরে, সাধারণ মালিক শেয়ারের ডিভিডেন্ড দেওয়ার পরে, তারপরে যদি অবশিষ্ট থাকে তখনকার তারা পায়। অর্থাৎ যারা, তারা ঝুঁকি নিয়েছে, তারা প্রবর্তক শেয়ারও বলা হয়। অর্থাৎ যারা মালিক, যারা কোম্পানিটা তৈরি করছে, প্রবর্তন করছে, যারা শুরুতে স্টার্ট করছে, তারা ঝুঁকিটা নেয় বেশি, এই শেয়ারটা তারা রাখে। অর্থাৎ তাদের লভ্যাংশটা তারা পরে নেয় কোম্পানিকে কি করার জন্য, এটাকে ঝুঁকিমুক্ত করার জন্য। যারা সাধারণ বিনিয়োগকারী তাদেরকে আশ্বস্ত করার জন্য যে আমরা, দেখো এটা আর আমাদের শেয়ার আছে, আমরা লভ্যাংশ নেব না, আগে তোমাদেরকে দিব, তারপরে আমরা নিব। এটা বাজারে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একটু আস্থা সৃষ্টি করার জন্য যারা কোম্পানিটা প্রথম অবস্থায় তৈরি করে, তারা এই শেয়ারটা কেনে। এই শেয়ারের অগ্রাধিকার সবার শেষে, এই শেয়ার যারা কেনে তাদের অন্যান্য সবার টাকা পরিশোধ করার পরে তারা পাবে। মুনাফার ক্ষেত্রেও তারা সবার মুনাফা দেওয়ার পরে তারা পাবে। এই হচ্ছে বিলম্বিত শেয়ার। এরপর রাইট শেয়ার। রাইট শেয়ারটা কিরকম? তো কোম্পানি যখন প্রতিষ্ঠাতা করা হয়, তখন কিন্তু ওখানে নির্দিষ্ট করা করে যে কতগুলো শেয়ার সর্বোচ্চ ইস্যু করতে পারবে, অর্থাৎ সর্বোচ্চ শেয়ার কতগুলো ইস্যু করে সে টাকা কালেকশন করতে পারবে। কিন্তু সব শেয়ারগুলো প্রথমেই বিক্রি করে না। প্রথমে হয়তো সাপোজ একটা কোম্পানি 1 লাখ শেয়ার বিক্রি করার অনুমোদন নিয়ে ব্যবসা শুরু করছে, প্রথম অবস্থায় সে 1,000 বা 2,000 শেয়ার বিক্রি করছে, বা 10,000 বিক্রি করছে। এখন ব্যবসা চলতে চলতে যে কোম্পানি যদি দেখলো যে তার একটা ভালো একটা সুযোগ আসছে, একটা বড় প্রজেক্ট করবে, সে একটা একটা ফ্যাক্টরি করবে, করলে পরে তার অনেক লাভ হবে। তো ফ্যাক্টরি করতে গেলে যে টাকাটা দরকার, সে টাকাটা ব্যাংক থেকে বা ইয়ার থেকে পুরোটা না নিয়ে কি করতে পারে, সে আবার নতুন করে শেয়ার ইস্যু করতে পারে। তো নতুন করে যদি শেয়ার ইস্যু করতে পারে, যখন ইস্যু করবে, তো রাইট শেয়ার হচ্ছে যে যারা আগের থেকে শেয়ার কিনে রেখেছে ওই কোম্পানির, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, তারা আগে কিনবে। তারপরে ওরা যদি কেনের পরে অবশিষ্ট থাকে, তাহলে সাধারণ অন্যরা কিনতে পারবে। এখন 10,000 শেয়ার আগের থেকে ইস্যু করা আছে, তার মানে কি 10,000 শেয়ার মার্কেটে আছে। এখন কোম্পানি চাইলো যে আমি আরো 1,000 শেয়ার আমি নতুন করে বাজারে ছাড়বো। তো এই 1,000 শেয়ার সাধারণ বিনিয়োগকারী যারা এখনো তারা ওই কোম্পানির শেয়ার কিনে নাই, তাহলে তারা আগে কিনতে পারবে না। আগে কারা কিনতে পারবে? এই রাইট শেয়ারের যদি অধিকার দেওয়া থাকে, যে যখন অরিজিনাল যারা সাধারণ বিনিয়োগকারী তাদেরকে যদি ইস্যু করার পর এই ওই শেয়ার ইস্যু করতে যায়, রাইট আকারে বললো যে যারা আগের থেকে শেয়ার কিনে আছে, তারা হয়তো দুইটা যারা আছে সে একটা করে পাবে।
পাবে, কিন্তু তাকে নগদ টাকা দিয়ে কিনতে হবে। কেন তারপরে তারা কিনবে? ওই কোম্পানি যদি ভালো ব্যবসা করে তাহলে বাজারে শেয়ারের দাম বেশি আছে, চাহিদা বেশি থাকবে, সে কেনার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এটাই হচ্ছে রাইট শেয়ার। তাহলে রাইট শেয়ার, পুরাতন যারা শেয়ার হোল্ডার ওই কোম্পানির আগের থেকে কিনে রাখছে, নতুন শেয়ার যদি ওই কোম্পানি আবার ছাড়ে তাহলে তারা কেনার সুযোগটা আগে পাবে। এটাই হচ্ছে রাইট শেয়ার, এটা তাদের অধিকার। এরপরে ওরা কেনার পরে যদি অবশিষ্ট থাকে তখনই সাধারণ বিনিয়োগকারীরা পাবে। আচ্ছা, আর বোনাস শেয়ারটা কি? বোনাস শেয়ারটা হচ্ছে যে কোম্পানি যখন লাভ করে প্রতি বছর, সে লাভটা দুইটা ফর্মে দিতে পারে। একটা হচ্ছে নগদ টাকায় দিতে পারে, সেটাকে আমরা বলি ক্যাশ ডিভিডেন্ড, নগদ লভ্যাংশ। অর্থাৎ কোম্পানি শেয়ার প্রতি কথার কথা 10 টাকা লাভ করেছে, এখন কোম্পানি যদি অনেক সময় পুরোটাই লাভ হিসাবে দিতে পারে, অথবা কিছু অংশ দিতে পারে, হয়তো 5 টাকা করে দিতে পারে, আর 5 টাকা করে সে কি করতে পারে, 5 টাকা করে সে রেখে দিতে পারে, ওটা আবার বিনিয়োগ করার জন্য, পুনঃবিনিয়োগের জন্য। তো বোনাস শেয়ার হচ্ছে যে ক্যাশ টাকা না দিয়ে কোম্পানি করে কি অনেক সময় নতুন করে আবার শেয়ার দেয়, অর্থাৎ বললো 20% বোনাস শেয়ার দেওয়া হবে। এটার মানে কি, কারো যদি কেউ 100টা শেয়ারের মালিক হয়ে থাকে আগে থেকে, তাকে 20% মানে 20টা, নতুন করে 20টা শেয়ার তাকে দেওয়া হবে। এই টাকা দেয়া নেওয়া, সে টাকা ছাড়াই পাবে এটা, কোনো টাকা দেওয়া লাগবে না। সে 100টা শেয়ারের মালিক, সে 20% যদি কোম্পানি বোনাস শেয়ার দেয়, সে অটোমেটিক 20টা শেয়ার সে তার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে, সে 120টার মালিক হয়ে যাবে, কোনো টাকা তাকে অতিরিক্ত দিতে হবে না। এটা হচ্ছে বোনাস শেয়ার, অর্থাৎ বাড়তি শেয়ার তাকে দিয়ে দিল, আগের থেকে শেয়ার আছে, তাকে ক্যাশ টাকা না দিয়ে বোনাস শেয়ার দিল। বোনাস শেয়ার দিলে সে পাইলে কি করতে পারে, সে শেয়ারটা আবার বাজারে বিক্রি করে সে আবার ক্যাশ করে নিতে পারে। এটাতে আরো লাভ বেশি। অনেক সময় যে কোম্পানিগুলো ভালো প্রফিট করে তারা বোনাস শেয়ার পাইলে সেটার আরো লাভ বেশি হয় শেয়ার হোল্ডারদের, এই জন্য আশা করে বোনাস শেয়ার পাবো। কিন্তু বোনাস শেয়ার কোম্পানিরা সাধারণত বেশি পরিমাণে ইস্যু করে না, কারণ বোনাস শেয়ার ইস্যু করলে শেয়ার সংখ্যা যখন বাজারে বেড়ে যায় তখন লাভের পরিমাণ পরবর্তীতে কমে যায়। এই জন্য তারা করে কি, প্রিফার করে যে নগদ লভ্যাংশ দিতে, অর্থাৎ শেয়ারের সংখ্যা বাড়াতে চায় না সাধারণত। তাহলে বোনাস শেয়ারটা হলো এটা লাভের একটা অংশ, যেটা ক্যাশ টাকায় না দিয়ে শেয়ার আকারে দেওয়া হয়, আনুপাতিক হারে, যার যেমন শেয়ার আছে সে সেমন ভাবে পাবে। এটাকে বলছি আমরা বোনাস শেয়ার। আচ্ছা, তো আমাদের এই ছিল আজকের আলোচনা শেয়ারের উপরে। নেক্সট টাইমে আমরা আলোচনা করব বন্ড এবং ডিবেঞ্চারের উপরে। দেন আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের এই আলোচনাটা শোনার জন্য। যদি তোমাদের উপকারে লাগে আমার এই আলোচনাটা, তাহলে মনে করব আমার এই পরিশ্রমটা সার্থক হয়েছে। আশা করি তোমরা পুরো রেকর্ডিংটা শুনবে এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তাহলে আমার পরিশ্রমটা সার্থক হবে। এবং তোমাদের জন্য স্পেসিফিক কোনো প্রবলেম থাকে কোনো টপিকসের উপরে কমার্স রিলেটেড, আমাকে ফ্রিলি কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো, বা আমার চ্যানেলে মোবাইল নাম্বার বা ইমেল নাম্বার দেওয়া আছে, ইমেল করতে পারো। তো নেক্সট টাইম আমরা আলোচনা করব এর আর একটা এপিসোডের মাধ্যমে আমরা চ্যাপ্টার 3টা শেষ করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হোপফুলি উইল মিট অ্যাগেইন। থ্যাংক ইউ ভেরি মাচ।